একজন ব্যক্তির একটি ফুটেজ ফাঁসকে কেন্দ্র করে কিন্তু খুব আলোচনা সমালোচনা এখনো চলছে এবং সর্বশেষে একটা আমরা জেনেছি তিনি শাস্তিও পেয়েছেন। তাহলে ওই রকম যখন কোনো এনভায়রনমেন্টে আমরা থাকবো, তাহলে আমাদের আসলে কি কি সতর্কতাটা থাকা উচিত যাতে সেখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু বের না হয়ে আসে? একটা হ্যাঙ্গার মধ্যেও ক্যামেরা আছে। হ্যাঙ্গার আপনি ঘরের রুমে মনে করেন ইটস জাস্ট আ হ্যাঙ্গার, বাট ওটাও একটা ক্যামেরা। না বুঝে লিঙ্কে ক্লিক দেওয়ার পরে তারপরে হয়তো কারো অ্যাকাউন্ট চলে গেছে, কারো আবার টাকা চলে গেছে। ব্যাকে কোনো সিসি ক্যামেরা নাই, শুধু একটা গার্ড বসা। আপনি কতটুক সিকিউর ফিল করবেন এই ব্যাংকে টাকা রাখতে? আমাদের নিজস্ব গ্রিডটাকে একটু কন্ট্রোল করতে হবে, ক্লিক করা থেকে একটু দূরে থাকি। দর্শক, স্বাগত বাংলা ভিশনের নিয়মিত পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। দর্শক, আজকের পডকাস্টে আমাদের আলোচনার বিষয় অনলাইন নিরাপত্তায় করণীয় কি। আর এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরমান আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাগনাস কর্পোরেশন লিমিটেড। কেমন আছেন? জি, সালাম আছি, ভালোই, এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য। প্রথমেই আমরা জানতে চাই যে আমরা তো 24 ঘন্টায় অনলাইনের সাথে কানেক্টেড। এই যে অনলাইনে আমরা ব্রাউজ করছি, ইন্টারনেট ব্রাউজ করছি, অনলাইনের সাথে আমরা কানেক্টেড, সেটা পিসি থেকে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল পর্যন্ত। সো এই যে পুরো ইকোসিস্টেমটা আমরা ব্যবহার করছি বা একোস্টমটা, আমরা এখানে আসলে আমাদের জন্য থ্রেটটা কি বা কোন জায়গাটাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে? প্রথমত আসলে আমি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে যে আসলে ফেসবুকে আসলে আমি কার সাথে ফ্রেন্ড, বা কী ধরনের আমার সেটিং তৈরি রয়েছে। আমার কি খুব প্রাইভেসিতে আছি, নাকি আমি খুব ওপেন পাবলিক ইয়েতে আমার সেটিংটা আছে। সো এই কিছু বিষয় আছে দেখার জন্য। কারণ হচ্ছে অনেক সময় আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি সোশ্যাল মিডিয়াতেই। লেটস সে পাসপোর্ট কপি হোক, এনআইডি কপি হোক, এখন তো অনেক ধরনের ফ্যামিলি কার্ড, আধার কার্ড চলে আসছে। সো এই ইনফরমেশনগুলো ভেরি ক্রুশিয়াল শেয়ারিংয়ের ক্ষেত্রে। সো আমরা যখন এগুলো করছি তখন আসলে একটু বুঝে শুনে করছি কার সাথে করছি, কী প্ল্যাটফর্মে করছি, এবং করার পর আসলে ইনফরমেশনটা রেখে দিচ্ছি নাকি আর উই ডিলিটিং ইট। সো এছাড়া ডেফিনেটলি এখন যদি আমরা ইয়াং সেগমেন্টে যাই, তারা তো অনেক গেমিং প্ল্যাটফর্ম নিয়ে ইনভলভ থাকে। সো ওইগুলোতে একটু প্যারেন্টসদের ক্ষেত্রে একটু দেখার বিষয় আছে, তারা আসলে কী ধরনের ইন্টারাকশন করছে ওই গেমিং প্ল্যাটফর্মে, বিকজ ওখানে অনেক ধরনের আপনার ইন্টারাকশন হচ্ছে, কার সাথে হচ্ছে না হচ্ছে, এগুলোর বিষয় আছে বোঝার জন্য। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আমরা সামাজিক মাধ্যম যখন ব্যবহার করছি, এই যে আমাদের না জেনে বিভিন্ন ধরনের তথ্য আমরা যে আপলোড করি, সেটা জেনে বা না জেনে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আচ্ছা, আমি যদি একটু পরিসংখ্যানগত দিক থেকে আসি, যে বাংলাদেশে আমরা কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকের ইউজার বা ব্যবহারকারী বাংলাদেশে কিন্তু বেশি। আমরা অকপটেই কি করছি, আপনি যেমনটি বলছিলেন, আমার পাসপোর্ট, কিছু ফ্যামিলিগত ছবি থেকে শুরু করে আমার এনআইডি নাম্বার, অনেক কিছু আমরা কিন্তু অনায়াসেই দিই। আসলে এই যে আমরা জেনে বা না জেনে দিচ্ছি, এখান থেকে একজন হ্যাকার আসলে কতটুকু আমাদের ক্ষতি করতে পারে? এটা আসলে লিমিটলেস আমি বলবো, কারণ আসলে আমি জানি না আসলে আমার আইডেন্টিটি নিয়ে একটা হ্যাকার কী করতে পারে, কতটুকুন যেতে পারে। হ্যাঁ, এখন তো কথা আমার যদি ওখানে যদি ভিডিও যদি থাকে, সেখানে দেখালে আমার ভয়েসটাকেও নিয়েও তারা অনেক ধরনের ডিফেক্ট করতে পারে। সো এগুলো আসলে এত কমপ্লেক্স হয়ে যাচ্ছে দিনকে দিন, বোঝা মুশকিল আসলে আমি আসলে কতটুকু সেফ আছি। এবং সেটার কারণে আমরা দেখা যাচ্ছে আমাদের ন্যাচুরালি অ্যাটিটিউড থাকে যে ডিনাইলে থাকি আমরা, যে আচ্ছা হ্যাক হলে হলো, আমার ইনফরমেশন গেল, কী যায় আসে। হ্যাঁ, সো আমাদের আমি বলবো এই নেগলিজেন্ট ব্যাপারটা আসলে থাকাটা ঠিক না। আমাদের জানা উচিত আসলে, কারণ একটা হ্যাকার আসলে, আমি যদি ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলি, আমি যদি ফেসবুকে অনেক শপিং করি বা ই কমার্সে শপিং করি, সে যদি আমার বিহেভিয়ার প্যাটার্নটাকে খেয়াল করে যাবে আসলে কী ধরনের শপিংগুলো করি, দেখলে সে তখন একটা কোনো ফিশিং আমাকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, এবং এটা ন্যাচুরালি হয়তো ওরা গ্র্যাব করে ফেললাম। সো এই ধরনের অনেক ধরনের থ্রেটস থাকে আসলে। সো এক্স্যাক্টলি বলা মুশকিল আসলে আমার কতটুক পর্যন্ত ক্ষতি হতে পারে। ক্ষতি হবে এটা নিশ্চিত, যদি ইনফরমেশন যায় তাদের। ডিপেন্ড অন, রাইট। ওকে, আমরা আমরা আরেকটু, আপনি যেমন যে শপিং এর কথা বলছেন, সো আমরা ম্যাক্সিমাম সময় তো দেখি, ইভেন আমরাও যখন শপিং এ যাচ্ছি, আমি কার্ড ইউজ করে শপিং করছি, অথবা পেমেন্টের সময় আমরা কার্ড ইউজ করছি। সো আমরা যখন শপিং এ যাব, তখন বিশেষ করে আমাদের কোন কোন বিষয়গুলো নজর রেখে আসলে আমার অনলাইন শপিং করা উচিত, যেহেতু আমরা কার্ড পেমেন্ট করি? ডেফিনেটলি একটা সিকিউর পোর্টাল নাকি, হ্যাঁ, এবং সেখানে আপনার এই ওটিপি
কোনো শেয়ারিং হচ্ছে নাকি, বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন কতটুকু লেভেলে আছে। হ্যাঁ, এবং আপনার আসলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যেই আপনার কার্ড ইনফরমেশন দিবেন, এই প্ল্যাটফর্মটা কতটুকু সিকিউর, এটা একটু বুঝে নেওয়া উচিত। হ্যাঁ, কারণ কথা আপনার ধরেন অ্যামাজন বা আদার যেগুলো ইন্টারন্যাশনাল সাইটসগুলো আছে, ওখান থেকেও হচ্ছে না যে তা না, কিন্তু অ্যাটলিস্ট দে আর মাচ মোর সিকিউর ইন টার্মস অফ আপনার তাদের সিকিউরিটি প্রোটোকল মেনটেন করার ব্যাপারে। হ্যাঁ, আর ফেসবুক কমার্স যেগুলো বলি, এফ কমার্সের ক্ষেত্রে ইটস কোয়াইট ডিফিকাল্ট। আসলে আমি আসলে কোন পেজ থেকে কিনছি, হ্যাঁ, দেখা গেল অনেক সময় যে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছি জাস্ট কথায় প্রোডাক্ট দেখেই। তো ওগুলো একটু ব্যাকগ্রাউন্ড চেক করে আসলে কতটুকু অথেন্টিক এই সোর্সগুলা, তার উপর বেস করে আসলে ট্রানজ্যাকশন করা উচিত। ওকে, একটা বিষয়টা আপনার নজরে আনতে চাই। বিশেষ করে আমার কিছু কলিগ এবং যাদের সাথে হয়তো আমি কাজ করি, তাদেরও এই ধরনের ইনসিডেন্টের শিকার হয়েছেন তারাও। যে নির্দিষ্ট একটা লিঙ্ক এসেছে, না বুঝে লিঙ্কে ক্লিক দেওয়ার পরে তারপরে হয়তো কারো অ্যাকাউন্ট চলে গেছে, কারো আবার টাকা চলে গেছে। ব্যাপারটা এরকম হয়েছে আর কি। একাধিক ভিকটিম কিন্তু আছে। তো আপনার কাছে একটু আমরা দর্শকের অ্যাওয়ারনেসের জন্য জানতে চাই যে যখন আমাদের সোশ্যাল মিডিয়ায় বা আমাদের কাছে যখন কোনো লিঙ্ক আসবে, তখন আসলে কি কি বিষয়গুলো বিবেচনা করার পরে তারপর ওই লিঙ্কে আমাদের ক্লিক করা উচিত? প্রথমত এই ধরনের লিঙ্কে ক্লিক করা উচিত না। আচ্ছা। কারণ আপনি আসলে জানেন না ওই লিঙ্ক ক্লিক করলে আসলে আপনাকে কোন জায়গায় আপনি ল্যান্ড করবেন। হ্যাঁ, এবং এই কারণে দেখা যায় আসলে ব্যাংকিং ক্ষেত্রেও, ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলোতেও দেখা যায় যে তারা ইন্টারনালি অনেক ধরনের আপনার ফিশিং অ্যাওয়ারনেস এক্সারসাইজ করে, এবং মোস্টলি করে এই ইউজুয়াল ইউজারদের ক্ষেত্রে। দেখা যায় ঈদের সময় এরা ফিমেল ব্যাংকিং কলিগ যারা আছে তাদেরকে কোনো একটা মেসেজ পাঠাতে দেখছে, তারা ওটা ক্লিক করে নাকি, বিকজ আপনার জানেন 99% অ্যাকচুয়ালি হ্যাকিং হয় থ্রু হিউম্যান এরার। সো আমরা যদি নিরাপদ থাকি তাহলেই আসলে সিস্টেম নিরাপদ থাকে। সো এই কারণে দেখা যায় যে যতটুক পারা যায় আসলে এগুলো অ্যাভয়েড করে বেটার। হ্যাঁ, আনলেস আপনি অথেন্টিক কোনো প্ল্যাটফর্মে যাচ্ছেন, গিয়ে কিনছেন এক জিনিস, বাট অথবা সিকিউর কোনো নাম্বার, হ্যাঁ, হতে পারে কোনো প্রমোশনাল কোড যেটা আপনি জানেন যে এই কোড থেকে সবসময় পাচ্ছেন অফারগুলা, ওই কোড হলেও ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, ঠিক আছে আমি দেখি, ক্লিক করা। হ্যাঁ, বাট সাবধানে। ওকে, সো আমরা এবার একটু একেবারেই প্রশ্নটা করতে চাই আপনি কেন্দ্রিক। যেমন আপনার কাছে একটা স্মার্টফোন আছে, সো আপনি স্মার্টফোন দিয়ে ছবি তোলা থেকে শুরু করে আপনার বিজনেস ট্রানজেকশন, পাশাপাশি চেক করা, এরপর ফ্যামিলির সাথে কথা বলা থেকে শুরু করে আপনি সবকিছু কিন্তু ফোন কেন্দ্রিক, মানে একটা মিনি ব্যাংক হয়ে গেছে আপনার এই ফোনটা, তাই? তাহলে এই একজন ইউজার যখন এই ফোনটা, স্মার্টফোনটা ব্যবহার করবে, আসলে কি কি ধরনের সতর্কতা তার অবলম্বন করা উচিত? আপনি যতটুক পাবেন, আপনার যে অ্যাপগুলো ইউজ করেন, হ্যাঁ, সেটা ফেসবুক হোক, সেটা হোয়াটসঅ্যাপ, ইভেন ব্যাংকিংগুলোতে আছেই, আপনার ওখানে আপনার ওটিপি, মাল্টিপ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ্লাই করা, প্লাস আপনার পাসওয়ার্ডগুলোকে একটু ক্রিটিক্যাল রাখা। হ্যাঁ, বিকজ আমরা সাধারণত যেটা করি ওই জন্ম তারিখ, 1 2 3 1 2 3 4 নিজের নাম, অ্যাডমিন, এগুলো তো অনেক গল্প আছে আমরা জানি। মানে এই জিনিসগুলোকে একটু যতটুকু পারা ক্রিটিক্যালি মানে বুঝে নেয়। হ্যাঁ, মানে আমাকে কেউ দেখছে না এটা ভাবাটা আসলে ঠিক না। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এক্স্যাক্টলি। সো এটাই, সো আমাকে সবসময় সাবধান থাকতেই হবে। হ্যাঁ, যে সো আমার ডাটা ইজ লাইক মাই স্পেস। সো আমাকে আমার ডেটা আমাকে সিকিউর করে রাখতেই হবে। সো আমরা রিসেন্ট, আগে হয়তো পরিমাণটা অনেক কম ছিল, বাট এখন অনেক বেশি। আমি যেমনটি দেখি যে আগে হয়তো ব্যাংকিং অ্যাপগুলো মানুষ কম ইউজ করতো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু দুটো একটা করে ব্যাংকের অ্যাপস কিন্তু আছে, এবং সেখান থেকে আমরা ট্রানজ্যাকশন করছি, আবার হয়তো বিকাশ থেকে ক্যাশ আউট করছি বা নগদ থেকে ক্যাশ আউট করছি বা অন্য যে কোনো এমএফএস। সো এই যে যখন আমরা ট্রানজ্যাকশনগুলো করব, আমার যদি ফোন কারো হ্যাকারের দখলে থাকে, তাহলে তো সেও চাইলেই ট্রানজ্যাকশন করতে পারবে। অফকোর্স, মানে আমি এটা সবসময় বলি যে এই আপনি যদি একটা ফিজিক্যাল ব্যাংকে যান, হ্যাঁ, এবং গিয়ে দেখেন ওখানে আপনার ওই লকারে আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, অ্যাকাউন্টে আপনার টাকা আছে, এটিএমে আপনার টাকা আছে, হুইচএভার, কিন্তু আপনি দেখলেন যে ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নাই, শুধু একটা গার্ড বসা, আপনি কতটুকু সিকিউর ফিল করবেন এই ব্যাংকে টাকা রাখতে? সিমিলারলি আপনার যখন ডিজিটাল ওয়ালেট বা
মোবাইল ওয়ালেট ইউজ করছেন, আপনাকে দেখতে হবে আসলে আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করছি ওই প্ল্যাটফর্মটা আসলে কতটুকু সিকিউরিটি মেনটেন করছে ব্যাক এন্ডে তারা। শিওর। হ্যাঁ, বিকজ আপনি ডিজিটাল পেমেন্ট যখন যাচ্ছেন বা ডিজিটাল ব্যাংকিং যখন করছেন, আপনার সাইবার সিকিউরিটি হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড। আপনি ফিনটেক কখন সিকিউর করতে পারবেন না সাইবার সিকিউরিটিকে সিকিউর না করে, মানে এটা আসলে হয় না। সো আমরা খুব দ্রুত যাচ্ছি, ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে আগাচ্ছি, কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ওই জায়গাগুলোতে কিন্তু সিকিউর করতে হবে, প্রচুর গার্ড বসাতে হবে। শিওর। শুধু একটা ফায়ারওয়াল থাকলেই হবে না, ফিজিক্যাল সিকিউরিটি এবং হচ্ছে আপনার ভার্চুয়াল সিকিউরিটি দুটো ইনশিওর করতে হবে। এক্স্যাক্টলি। শিওর। আপনি আপনার আলোচনায় একটা শব্দ ইউজ করেছেন যে সিসিটিভি রেকর্ড আর সিসিটিভি থাকা ব্যাংকের যে উদাহরণটা টেনেছেন। সম্প্রতি কিন্তু আমাদের দেশে একজন ব্যক্তির একটি ফুটেজ ফাঁসকে কেন্দ্র করে কিন্তু খুব আলোচনা সমালোচনা এখনো চলছে এবং সর্বশেষে একটা আমরা জেনেছি তিনি শাস্তিও পেয়েছেন বা তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা একটু প্রশ্নটাকে ইউনিভার্সাল করতে চাই যে স্বাভাবিকভাবে এটা তার জন্য না, আমরাও বিভিন্ন কাজে দেশে বা দেশের বাইরে যখন যাই তখন তো হোটেলে থাকতে হয়, অথবা আমরা হয়তো অফিসেও থাকছি সেখানেও সিসিটিভি আছে। এখন বিশেষ করে আমাদের সতর্কতার জায়গাটা হচ্ছে যেখানে আমাদের মনে হবে যে এই জায়গা থেকে কোনোভাবে ভিডিওটা লিক হতে পারে, তাহলে ওই রকম যখন কোনো এনভায়রনমেন্টে আমরা থাকবো তাহলে আমাদের আসলে কি কি সতর্কতাটা থাকা উচিত যাতে সেখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু বের না হয়ে আসে? এটা আসলে মানে ভেরি ডিফিকাল্ট মানে বোঝার, কারণ আসলে আপনি যদি কোনো ভালো হোটেলে থাকতে যান, ডেফিনেটলি তাদের রেপুটেশনের কারণে কখনো এই ধরনের এক্সপেকটেশনটা থাকে না। হ্যাঁ, কারণ তাদের ব্র্যান্ড রেপুটেশন থাকে, তারা জানে যে তাদেরকে অনেক কিছু মেনটেন করে রাখতে হয়। তো এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্ট হয়, এটা তাদের রেপুটেশনের উপর বিশাল একটা ইম্প্যাক্ট করবে। বাট ডেফিনেটলি যদি কারো যদি কোনো দুষ্টু কোনো উদ্দেশ্য থাকে, হ্যাঁ, অথবা কাউকে যদি কেউ টার্গেট করতে চায় কোনো ধরনের ফ্রেমে বানানোর জন্য, তখন আসলে অনেক ধরনেরই ট্যাকটিক্স থাকবে আসলে মানুষকে করা। এখন স্পাই ক্যামেরা আসলে এত ধরনের চলে আসে, শুধু নর্মাল সিসি ক্যামেরা ছাড়া ভাবতেও ইজ ভেরি ডিফিকাল্ট। ওই যে দেখলাম একটা হ্যাঙ্গারের মধ্যেও ক্যামেরা আছে। সো ইজ এ হ্যাঙ্গার, আপনি ঘরের রুমে মনে করেন ইজ জাস্ট আ হ্যাঙ্গার, বাট ওটাও একটা ক্যামেরা। সো এখন আবার ওইটাই কাউন্টার করার জন্য দেখছি যে কিছু ডিভাইসও বের হয়েছে যে ইউ ক্যান স্ক্যান রুম, যে কোথাও কোনো ক্যামেরা আছে কিনা। এখন আপনার নর্মাল টয়লেটের সাথে এখন এর সাথে এটাও রাখতে হবে মনে হয়, জাস্ট টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এ হিডেন ক্যামেরা। মানে ইটস ভেরি ডিফিকাল্ট আসলে টু ফাইন্ড আউট। ওকে, তার মানে আপনি যেমনটি বলছেন যে বিশেষ করে যখন আমরা এই ধরনের কোনো সাসপিশনের মধ্যে থাকবো তখন যে ডিভাইসগুলো পাওয়া যায় অ্যাটলিস্ট একটা স্ক্যান করে দেখা যে কোনো জায়গায় কোনো সিসিটিভি মানে লুকায়িত কোনো ক্যামেরা আছে কিনা। নিজে মানে আমি তো চেষ্টা করবো আমি নিজেকে যতটুকু সেফ রাখতে পারি। আমি চাবো যে সেফ প্লেসেই থাকার জন্য, সেফ প্লেসে যাওয়ার জন্য, যেখানে আসলে মানে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। শিওর। তবে সাথে আমি একটু অ্যাড করতে চাই, এখন বর্তমান যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন সবাই ইউজ করি এবং মোটামুটি সফটওয়্যার সম্পর্কে অনেকের একটা বেসিক ধারণা হয়ে যায়, সেক্ষেত্রে অনলাইনে কিন্তু কিছু ফ্রি এরকম আপনার ট্র্যাকার সফটওয়্যার পাওয়া যায় যেগুলো তো স্ক্যান করে দেখা যেতে পারে, অ্যাটলিস্ট মানে একটা মনের শান্তি হলেও যে কোনো কিছু পাওয়া যায় কিনা। এরপরে হয়তো আমরা যদি ডিভাইস অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে আমরা যদি কোনো হোটেলে থাকি বা কোনো একটা জায়গায় থাকি একটা স্ক্যান করে দেখা যেতে পারে যে এখানে কোনো ডিভাইস আছে কিনা। অনলাইন বলি আপনার এই সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়া বলি সব কিছু মিলে মানে তার পিছনে তো একটা সাইবার শব্দ কিন্তু এখন লেগে আছে। এখন আমরা প্রতিদিন প্রতি রাতেই শুনছি বা অনলাইনে একটু সার্চ যদি করি সাইবার অ্যাটাক বাংলাদেশ ট্যাগওয়ার্ড দিয়ে গুগলে, তাহলে দেখা যাবে যে কারো আজকে টাকা নেই ব্যাংক থেকে, কারো ওয়ালেট থেকে টাকা নেই, আবার কারো প্রতিষ্ঠানে ব্রাউজ করা যাচ্ছে না, অনেক ঝামেলা থাকে। তো সামগ্রিক দিক থেকে আপনার কাছে একটু জানতে চাই বর্তমান আমরা আসলে বাংলাদেশে মানে আমরা যে সাইবার রেজিলিয়েন্স শব্দটা ইউজ করি কতটুকু আমরা অর্জন করতে পেরেছি? আমি বলবো না খুব অ্যাডভান্স লেভেলে গেছে, বাট ইন্টেনশন ইজ দেয়ার এবং খুব ভালো ভালো কিছু কাজও হচ্ছে এখন। রিসেন্টলি সাইবার পলিসি নিয়ে অনেক কাজ হচ্ছে। সো এখন আমাদেরকে আসলে যেটা করতে হবে আসলে শুধু মানে সরকার না, আসলে ব্যবসা প্রতিষ্ঠান হোক, আমরা সাধারণ জনগণ হোক এবং ইউনিভার্সিটি একাডেমি এগুলো হোক, সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে। না হলে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাজ আ সোসাইটি আমাদেরকে নিজেদেরকে সাইবার স্পেসে সিকিউর করা।
হ্যাঁ, কারণ এখনকার মানে যদি সিম্পলি বলি, এখনকার যুদ্ধগুলো তো আসলে আর মানে Physical নেই, সব ফিজিক্যাল চলে গেছে virtual। কট্টুক হয়, হ্যাঁ, হুম, মোস্টলি সাইবার ওয়ারেই এখন হয়। হুম। তো ওই জায়গাটাতে আমাদেরকে যতটুকু দ্রুত সম্ভব আরও প্রিপেয়ার করা, হ্যাঁ, এবং ন্যাশনাল লেভেলে যদি বলি, ডেফিনেটলি ডিফেন্সের পাশাপাশি আমাদেরকে সাইবার সিকিউরিটির জন্য এখন একটা ভালো বাজেট রাখতে হবে, যাতে আমরা এই টিমগুলোকে রেডি করতে পারি। হুম, হুম। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা আসলে জাস্ট ছোট্ট ঘটনা বলি, কারণ আমার এই জিনিসটা খুব আমার কাছে খুব মানে অবাক লেগেছে যে একটা এই অনেকদিন আগে বিমানে এয়ারপোর্টে একটা সাইবার থ্রেট নিয়ে একটা ঘটনা এসছে। পত্রিকাতে ছবি দিল যে এয়ারপোর্ট সামনে দুইটা গার্ড বন্দুক নিয়ে আর অ্যাসিস্ট্যান্ট কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো সাইবার থ্রেটের নিউজের মানে পিকচার। এটা তো হওয়ার কথা না আর আজকের যুগে এসে। তো আমাদেরকে এই জায়গা থেকে অনেক বেশি অ্যাওয়্যার করে, অনেক বেশি আমাদেরকে ওয়ার্কশপ করে বেরোয় আসতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু জনবলকে আসলে তৈরি করা দরকার। আচ্ছা, আপনি দক্ষ জনবলের কথা বলছিলেন। বাংলাদেশে কি এখনো ঘাটতি আপনার মনে হয়? অবশ্যই অনেক অনেক ঘাটতি আমার কাছে মনে হয়, যে কারণ এবং সেটা মানে একদম ছোট এসএমই থেকে শুরু করে পাবলিক লিমিটেড কোম্পানি থেকে শুরু করে গভর্নমেন্ট বডি বলেন, সব জায়গাতেই অনেক ঘাটতি। হ্যাঁ, আমাদের আইটি লোকের ঘাটতি না, বাট সাইবার সিকিউরিটি প্রফেশনালের ঘাটতি, হুম, হুম। আইটি সিকিউরিটি প্রফেশনাল কিছু ঘাটতি এখনো আমার মনে হয় আছে। কি করণীয় কি আমাদের? অবশ্যই এখানে আসলে স্পেশালাইজেশন বা ট্রেনিং বা এই ধরনের কিছু ওয়ার্কশপ আমাদের করা দরকার, এবং সেটা ইউনিভার্সিটি থেকে শুরু করা দরকার। হুম, হ্যাঁ, আমি আমি ওই দিন একটা ইউনিভার্সিটিতে কথা বলছিলাম, তারা কিছু আন্ডারগ্র্যাডস মাস্টার্স প্রোগ্রামে তারা সাইবার সিকিউরিটি নিয়ে কিছু কারিকুলাম শুরু করছে। স্টুডেন্টদেরও একটা প্রশ্ন হচ্ছে যে আমি এটা করলাম, এরপর কি? ফিউচারটা কি আমার? হ্যাঁ, মানে একটা সার্টেন ইয়ারের পরে আমি কি এখন এথিক্যাল হ্যাকিংয়ে যাব, নাকি আমি এখন এই এই সক মেনটেনেন্সে যাব? হুম। আমি কোন ডিপার্টমেন্টটা আসলে কোন ডোমেইনটা তার জন্য? ডিপার্টমেন্টে চার্জটা স্পেশালাইজ করব? হুম, হুম। সো এই জায়গাগুলোতে মনে হয় এখনো আমাদের বেশ কিছু ঘাটতি আছে, বাট ডেফিনেটলি অনেক ফাস্ট আমরা আগাচ্ছি, এটা একটা বড় জিনিস। এবং রিসেন্টলি বেশ কিছু সাইবার সিকিউরিটি সিম্পোজিয়াম এগুলো নিয়ে কাজ হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সেমিনার হচ্ছে। সো অ্যাওয়ারনেসটা দ্রুত বাড়ছে, হ্যাঁ, এবং সরকারও খুব মানে ভালো মতোই এজেন্সিগুলোকে আরো অনেক এম্পাওয়ার করছে এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, আমরা সাইবার অ্যাটাকের প্যাটার্ন নিয়ে যদি একটু কথা বলি, ছোট করে একটু জানতে চাই যে এখন বর্তমান শুধুমাত্র যে বড় বড় অর্গানাইজেশনগুলোই যে আক্রমণের শিকার হচ্ছে কিন্তু তা না। এখন কিন্তু হ্যাকাররা ম্যাক্সিমাম সময় এই মিড সাইজ বা মিড লেভেলের যে অর্গানাইজেশনগুলো সেগুলোকে কিন্তু টার্গেট করছে। এখন একটা ছোট প্রতিষ্ঠানের তো তার ব্যবসাকে টিকিয়ে রাখতেই সে হিমশিম খায়। সেখানে আলাদা করে একটা কস্টিং, আলাদা করে একটা মানে প্রিপারেশন বিশেষ করে রাখা এই অ্যাটাকটাকে প্রতিহত করার জন্য কি বলবেন এই বিষয়ে? প্রথমত যেটা একদম বেসিক করতে হবে সেটা হচ্ছে লাইসেন্স সফটওয়্যারগুলোকে ইউজ করা। ওকে। হ্যাঁ, সেটা অপারেটিং সিস্টেম হোক, প্লাস আপনার যে কোনো অ্যান্টিভাইরাস বা এন্ড পয়েন্ট সিকিউরিটি যেটাই ইউজ করুক, যেন একটু লাইসেন্স ভার্সনগুলো যেন ইউজ করে, তাহলে অ্যাটলিস্ট ইনিশিয়াল এটা ধাক্কাটা থেকে একটু রেহাই পাবে। হ্যাঁ, এরপর যদি মানে আমরা জানি যে অনেক ক্ষেত্রে দেখা যায় পাবলিক কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক ধরনের র্যানসামওয়্যার অ্যাটাক বা এই ধরনের জিনিসপত্রগুলো আসে, সেখানেও প্রতিনিয়ত কিছু র্যানসামওয়্যার সিমুলেশন চালানো থেকে শুরু করে অনেক ধরনের ভিএপিটি টেস্টিং, অনেক ধরনের মানে ওয়েজ আছে, আইটি অ্যাসেসমেন্ট করার থেকে শুরু করে দেয়ার আর লট অফ ওয়েজ নিজেদেরকে একটু সিকিউর করা। আর একটা জিনিস বলবো, এসএমইদের ক্ষেত্রে বা এই মিড সাইজ কোম্পানিগুলোর ক্ষেত্রে এমপ্লয়ীদেরকে একটু অ্যাওয়্যার করা, মানে ইনহাউস আয়োজন করা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো। এগুলোর বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন ধরনের আপনার এখন অনলাইনে অনেক ধরনের ওয়ার্কশপস আছে, এগুলা দে ক্যান এক্সারসাইজ, যাতে অ্যাটলিস্ট বিকজ আমরা 99% সাইবার অ্যাটাক হয় থ্রু হিউম্যান এরার, এটা ওয়ার্ল্ড ওয়াইড। সো এটার আর কোনো ইয়ে নাই, যদি মানুষ ঠিক থাকে তাহলে প্রতিষ্ঠান ঠিক থাকবে। আমরা এআই এর একটু গার্ড রেল নিয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা এআই প্রত্যেকটা
স্মার্টফোন ব্যবহারকারী কোনো না কোনো অ্যাপস আমরা ব্যবহার করি, সেটা হতে পারে চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক, ক্লড, এনিওয়ান। বাট এই যে আমরা যে তথ্যগুলো ইনপুট দিচ্ছি, আসলে এই তথ্যগুলো কি আসলেই আমরা জেনে বুঝে দিচ্ছি, নাকি এই তথ্যগুলো যাওয়ার পর উল্টো আমাদের জন্য আবার ডেটা রিস্কের মধ্যে আমরা পড়ে যাই? আপনি কি মনে করেন? আসলে আমাদের জন্য এটা একটা টোটালি লার্নিং কার্ভ, যে আমাদের এই অ্যাকচুয়ালি আমরা এখন সব কিছুই আসলে এআই উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি একটা বাইরে ট্রাভেল করতে গেলেও আইটিনারিও জেনে নিচ্ছি চ্যাটজিপিটি থেকে। সো এখন আমরা আসলে উই আর লুকিং অ্যাট দ্য কনভেনিয়েন্স ওভার দ্য রিস্ক। ওকে। হ্যাঁ, তো আমাদের এখন লাইফটা কনভেনিয়েন্ট হয়ে যাচ্ছে দেখি আমরা এখন রিস্ক ফ্যাক্টরটাকে আসলে এখন ওইভাবে দেখছি না, অথবা অনেকে বুঝছিও না যে আসলে কি রিস্ক হতে পারে আসলে। যে দেখা যাচ্ছে যদি আমি এখন কোনো আমার কথা যদি কোনো আমার মেডিকেশনের কোনো ইনফরমেশন দিই, সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইনফরমেশন থেকে যাচ্ছে টু দ্য প্ল্যাটফর্ম। আমার ডিসকাশনটা তার সাথে যেটা হচ্ছে সে তো সেটা রেকর্ড থাকছে, রাইট? ওকে। সো আমি জানি না কোন সময় আবার ইনফরমেশনটা আবার কীভাবে আবার আমার কাছে ব্যাক করবে, অথবা ডিফারেন্ট প্ল্যাটফর্মে ব্যাক করবে, আমাকে হাউন্ট করে অ্যাজ এ বুমেরাং। সো এই জিনিসগুলো আসলে মানে আমরা এখনো অতটা অ্যাওয়্যার না দেখি হয়তো আমরা সুন্দর মতো ইউজ করছি এবং উই আর হ্যাপি। যেভাবে ইনস্টিটিউশনাল চ্যাটবটে যদি আমরা বলি, সেটা অবশ্য একটু ডিফারেন্ট, কারণ এখানে তো আমার অনেক ধরনের রেকর্ড থেকে যাচ্ছে। আমি আমার কোনো একটা ট্রানজ্যাকশনাল প্রোফাইল দিয়েও বলছি যে আমি কি লোন পেতে পারি নাকি। হ্যাঁ, সো ওগুলো তো তখন আসলে ক্রিটিক্যাল ইনফরমেশন হচ্ছে। আবার একই ক্ষেত্রে আমাদের রেগুলেশনও আছে যে ক্লাউড ইনফরমেশনে কোনো ট্রানজ্যাকশন ইনফরমেশন রাখা যাবে না। সো পলিসি যদি থাকে তাহলে তো ওই ইনফরমেশনটা থাকার আসলে কথা না ইন টার্মস অফ ক্লাউডে। সো বাকিটা এখন আসলে বোঝার বিষয় যে আসলে আমি কতটুক শেয়ার করব, আর কতটুক আসলে যার সাথে শেয়ার করছি সেও কতটুক এটা সিকিউরিটি মেনটেনটা করবে। বিকজ দিনের শেষে আসলে ইন দ্য সাইবার সিকিউরিটি উই সে দ্যাট নো ওয়ান ইজ সিকিউর। ওকে, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে। আপনার জন্য লাস্ট প্রশ্ন, এই যে আমরা অনলাইন সেফটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান। শুরুতেই আমি বলবো যে মানে দেখা যাবে যে আমরা অনেক ধরনের লিঙ্ক বা আপনার অনেক ধরনের অফার পাচ্ছি। আমাদের নিজস্ব গ্রিডটাকে একটু কন্ট্রোল করতে হবে, এবং এগুলোর থেকে আমরা ক্লিক করার থেকে একটু দূরে থাকি। আর যারা কোম্পানি চালাচ্ছেন তাদেরকে বলবো তাদের নিজস্ব অর্গানাইজেশনগুলোতে একটু সাইবার ড্রিল চালানো, তাদের এমপ্লয়িগুলোকে আরও অ্যাওয়্যার করা। কারণ আমাদের 99% ক্ষেত্রে দেখা যায় যে সব অ্যাটাকই হয় হিউম্যান এরার থেকে। সো এটাকে আমরা যতটুকু সীমিত করতে পারি। আর আমাদের পুরো একসাথে সবার, সরকার থেকে শুরু করে ব্যবসা, জনবল এবং আমাদের ইউনিভার্সিটি যেগুলো আছে, সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে আমাদেরকে সাইবার স্পেসটাকে সিকিউর করার জন্য। ধন্যবাদ আপনাকে আজকে আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা অনলাইনে কিভাবে নিরাপদ থাকা যায় বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সেটা থেকে শুরু করে আমরা কোনো দেশে বা দেশের বাইরে কোনো একটি হোটেলে যখন থাকতে যাব, সেখানে আসলে আমাদের কি সেফটি মেজার থাকতে পারে অথবা আমরা নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আলোচনার থেকে কিছু পাথ ফাইন্ডিং আসবে যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। প্রত্যাশা আজকের পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।